একটা সুন্দর মেয়ের লাশ চার্চে দাফন করা হয়েছিল। 4 বছর পর যখন সেই লাশ আবার কবর থেকে বের করা হয় পোস্টমর্টেম করার জন্য, তখন সবাই হতবাক হয়ে যায়। কারণ লাশটা একদম অক্ষত, যেভাবে 4 বছর আগে রাখা হয়েছিল ঠিক সেভাবেই আছে। দেখে মনে হয় যেন কবরটা মাত্র কয়েক ঘন্টা আগে করা হয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? অন্যদিকে জেলে থাকা কয়েদিরা জেলের ভিতর থেকে বাইরের মানুষদের নির্মমভাবে খুন করছে। এটা আবার কিভাবে সম্ভব? এই জটিল কেসের দায়িত্ব পড়ে একজন ফরেন্সিক এক্সপার্ট ডক্টরের উপর। একটু প্রশ্ন হলো, তিনি কি এই রহস্যের সমাধান করতে পারবেন? বন্ধুরা, জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। আজ আমরা কথা বলবো এক অসাধারণ ক্রাইম সাসপেন্স থ্রিলারে, যার নাম কিরাভার। 2022 সালে তামিল ইন্ডাস্ট্রিতে মুক্তি পাওয়া এই মুভিটি তখন বেশ সাড়া ফেলেছিল। মুভির প্রতিটি চরিত্র রহস্যে মোড়ানো, আর গল্পের প্রতিটি বাঁকে রয়েছে ভয়ঙ্কর সব টুইস্ট। শেষের টুইস্টটা জানলে মাথা করে যাবে। চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি মুভির গল্পে ঢুকে পড়ি। গল্প শুরু হয় একটি চার্চ থেকে। ভিকি নামে এক অপরাধীকে পুলিশ চার্চে নিয়ে আসে, কারণ সেদিন তার স্ত্রীর শেষকৃত্য ছিল। ভিকি যখন তার স্ত্রীর লাশ দেখে, তখন ভিতরে ভিতরে প্রতিজ্ঞা করে যারা তার স্ত্রীকে মেরেছে তাদেরও সে ঠিক পরপারে পাঠাবে। এরপর গল্পের দৃশ্যপট বদলে যায়। একটি নির্জন রাস্তায় ডক্টর সেলিম রহমান নামের একজন ডাক্তারকে দেখানো হয়। তিনি গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ তার ফোনে একটা অজানা নাম্বার থেকে কল আসে। ফোনে ভিকির সেই প্রতিজ্ঞার কথা শোনা যায়। ঠিক তখনই সেলিমের সামনে একটি রড হাতে একজন লোক হাজির হয়। সেলিম ভয় পেয়ে যান এবং তার গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এরপর সেই ব্যক্তি গাড়ির ভিতরে থাকা ডাক্তারের ওপর আক্রমণ করে। এরপর গল্পের দৃশ্যপট আবার বদলে যায়। এবার দেখানো হয় ডাক্তার সেলিম রহমান নিখোঁজ। তার বাবা আলী রহমান থানায় অভিযোগ করেন, কিন্তু কোনো সুরাহা হয় না। তারপর দেখা যায় একটি জেলের ভেতরে একজন ফাদার খুব চিন্তিত। মুভির গল্প এখান থেকেই নতুন মোড় নেয়। এরপর আমরা দেখতে পাই লাশ কাটার ঘরের সামনে পুলিশ অফিসার মাইকেল বসে আছে। ঠিক তখন তার ফোনে একটি কল আসে। তাকে জানানো হয় জঙ্গলের মধ্যে একটি নতুন লাশ পাওয়া গেছে, কিন্তু লাশটির অবস্থা এতই খারাপ যে একজন ফরেনসিক এক্সপার্ট দরকার। মাইকেল সঙ্গে সঙ্গে মর্গের ভিতরে ঢোকে, কিন্তু মর্গের পরিবেশ খুবই ভয়ঙ্কর। চারিদিকে পচা গলা লাশের দুর্গন্ধ। সেখানে তার দেখা হয় ফরেনসিক ডাক্তার ভাদ্রার সাথে, যিনি এই মুভির মূল চরিত্র। অবাক করা বিষয় হলো, ডাক্তার ভাদ্রা সেই দুর্গন্ধযুক্ত পরিবেশে নিশ্চিন্তে নাস্তা করছিলেন। মাইকেল কিছুটা অবাক হলেও ভাদ্রার কাছে রিকোয়েস্ট করে যাতে তিনি ঘটনাস্থলে গিয়ে লাশটি পরীক্ষা করেন। এরপর মাইকেল ও ভাদ্রা সেই ক্রাইম স্পটে পৌঁছায়। সেখানে তারা দেখতে পায় একটি গাড়ির ভেতর কেউ একজন লাশ পুড়িয়ে একেবারে ছাই করে দিয়েছে। লাশের অবস্থা এতটাই খারাপ যে ডিএনএ পরীক্ষাও সম্ভব কিনা সন্দেহ। তবে ভাদ্রা কঙ্কাল দেখে বলেন এটি একটি পুরুষের লাশ, যার বয়স 30 থেকে 40-এর মধ্যে। লোকটিকে অন্য কোথাও হত্যা করে এখানে এনে গাড়ির মধ্যে পুড়িয়ে ফেলা হয়েছে, কারণ কঙ্কালের ওপর সিট বেল্ট বাঁধা ছিল। যদি এই লোকটি এখানে মারা যেত তাহলে বাঁচার জন্য ছটফট করত এবং সিট বেল্ট খুলতে চেষ্টা করত, কিন্তু তেমন কিছু ঘটেনি। কিছুক্ষণ পরে গাড়ির কাছাকাছি একটি পেট্রোলের ক্যান পাওয়া যায়, যেটাতে কারো আঙ্গুলের ছাপ থাকতে পারে। ভাদ্রার এই পর্যবেক্ষণ শুনে মাইকেল অবাক হয়ে যায়, কারণ ভাদ্রা খুবই চৌকুস একজন ফরেনসিক বিশেষজ্ঞ। এরপর লাশটি ফরেনসিক রুমে নিয়ে যাওয়া হয় আরও তথ্য বের করার জন্য। এদিকে এসিপি বিশালকে এই কেসের তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তাকেও লাশ কাটার ঘরে আসতে দেখা যায়। বাদরা বিশালকে জানায় এই লাশটি খুব যন্ত্রণাদায়কভাবে মারা হয়েছে। মৃত ব্যক্তির হাতের 5টি আঙ্গুল কেটে ফেলা হয়েছে এবং মেরুদণ্ডের 8টি হাড় ভেঙে দেওয়া হয়েছে। বিশাল এসব শুনে অবাক হয় এবং জানতে চায় লাশটি কার, তা কি জানা সম্ভব? বাদরা বলে সুপার ইম্পোজিশন প্রযুক্তি ব্যবহার করে লাশটির একটি আনুমানিক মুখবায়ব তৈরি করা সম্ভব। এরপর কম্পিউটারের সাহায্যে মুখবায়ব তৈরি করা হলে দেখা যায় এটি ডাক্তার সেলিম রহমানের সঙ্গে পুরোপুরি মিলে যায়। অর্থাৎ সেই রাতে ডাক্তার সেলিমকে অপহরণ করা হয়েছিল, তাকে ভয়াবহ যন্ত্রণা দিয়ে হত্যা করা হয় এবং পরে তার লাশ গাড়িসহ পুড়িয়ে দেওয়া হয়। এরপর দেখা যায় ডাক্তার সেলিম রহমানের মৃত্যুর খবর তার বাবার কানে পৌঁছায়। আলী রহমান, যিনি সেলিমের বাবা, এই খবর শুনে সরাসরি মিনিস্টারের সঙ্গে দেখা করতে যান। আলী রহমান একজন প্রভাবশালী ব্যক্তি এবং জেসি হাসপাতালের মালিক। তার সরকারের উচ্চ পর্যায়ে ভালো যোগাযোগ ছিল। এদিকে কেসের দায়িত্বপ্রাপ্ত অফিসার বিশাল কেসটি নিয়ে গভীরভাবে কাজ করতে শুরু করে। তাকে উপরমহল থেকে নির্দেশ দেওয়া হয় যে এই কেসটি দ্রুত সমাধান করতে হবে। এজন্য সে ফরেনসিক ডাক্তার ভাদ্রার সাহায্য নেয়। ভাদ্রা একজন প্যাথোলজিস্ট এবং অসাধারণ ক্রিমিনাল অ্যানালিস্ট। কিন্তু কেসটি দিন দিন আরও জটিল হয়ে উঠতে থাকে। এর মধ্যে টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় এক কনস্টেবল একটি দেয়ালে সেলিমের আঁকা ছবির সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই ছবিটি এঁকেছে ভিকি, যাকে আমরা গল্পের শুরুতে দেখেছি। তবে চমকপ্রদ বিষয় হলো, ভিকি দাবি করছে যে সেলিমকে খুন সে নিজে করেছে। এই খবর বিশালের কানেও পৌঁছায়। এরপর সে ভাদ্রাকে নিয়ে ভিকির জেলখানায় যায় এবং সিসিটিভি ফুটেজ ভিকির গতিবিধি পর্যবেক্ষণ করে। জেলারের কাছ থেকে তারা জানতে পারে যে ভিকির কোনো আপনজন নেই, কেউ তার সঙ্গে দেখা করতে আসে না। তাহলে সে কেন এমন দাবি করছে? তার পক্ষে জেলের বাইরে গিয়ে খুন করা তো অসম্ভব, আর বাইরের কেউ তার হয়ে এই কাজ করবে এমন কোনো আলামতও নেই।
তবে তারা জানতে পারে চার্চের এক ফাদার নিয়মিত ভিকির সঙ্গে দেখা করে, কিন্তু তাতেও সন্দেহজনক কিছু পাওয়া যায় না। এরপর বিশাল ভিকির সঙ্গে সরাসরি কথা বলতে যায়। ভিকিকে জিজ্ঞাসা করা হয় কেন সে ওই ছবি এঁকেছে। ভিকি রহস্যময় ভঙ্গিতে বলে, তোমাদের এই প্রশ্নের উত্তর খুঁজে নিতে হবে। এরপর পুলিশি হেফাজতে ভিকিকে আরও জিজ্ঞাসাবাদ করা হয়। যখন বিশাল ভিকিকে জিজ্ঞাসা করে বাইরে থেকে কে তাকে সাহায্য করছে, তখন ভিকি পৈশাসিক হাসি দিয়ে বলে ঈশ্বর। তবে যখন বিশাল অ্যাঞ্জেল নামটি উল্লেখ করে, তখন ভিকির মুখে এক অসহায় ভাব দেখা যায়। এই অ্যাঞ্জেল ছিল ভিকির স্ত্রী। ভিকির এই প্রতিক্রিয়া দেখে ভদ্রা বিশালকে বলে, আমাদের আগে অ্যাঞ্জেল সম্পর্কে তথ্য বের করতে হবে, কারণ ভিকি এবং এই অ্যাঞ্জেল নামের মেয়েটির মধ্যে কোনো না কোনো সংযোগ থাকতে পারে। এরপর তারা ভিকিকে নিয়ে সেই চার্চে যায়, যেখানে অ্যাঞ্জেলকে কবর দেওয়া হয়েছিল। ভিকিকে তার স্ত্রীর কবরের কাছে নিয়ে যাওয়া হয়। ভিকি মাটিতে বসে কবর জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ওদিকে বিশাল চার্চের ফাদারের কাছে ভিকির অতীত সম্পর্কে জানতে চায়। তবে ফাদার বিশালকে কিছু গোপন তথ্য জানান। এখান থেকেই গল্পের নতুন মোড় নেয়। আমরা দেখতে পাই ছোট্ট অ্যাঞ্জেল বড় হয় এবং একদিন যিশুর মূর্তির কাছে গিয়ে নিজের জন্য ভালো স্বামীর প্রার্থনা করে। ঘটনাক্রমে ভিকি সেখানে উপস্থিত ছিল এবং অ্যাঞ্জেলের কথা শুনে ফেলে। সেখান থেকে ভিকির অ্যাঞ্জেলের প্রতি ভালোবাসা শুরু হয়। ধীরে ধীরে তারা একটি সম্পর্ক গড়ে তোলে এবং পরে বিয়ে করে। বিয়ের পর তারা সুখী জীবনযাপন করছিল। কিন্তু যখন অ্যাঞ্জেল প্রেগনেন্ট হয়, তারা নতুন শহরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর গল্পটি বর্তমান সময়ে ফিরে আসে। ভিকিকে চার্চে দেখা যায়। সেখানে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে এবং প্রতিশোধ নেওয়ার কথা বলছে। ভিকি অ্যাঞ্জেলের কবরের উপর একটি ধাঁধার মতো সূত্র রেখে যায়, যা বাদরা লক্ষ্য করে। ভিকি যেন বিশাল এবং বাদ্রাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বাদ্রা অ্যাঞ্জেলের পোস্টমর্টেম রিপোর্ট বিশ্লেষণ করতে শুরু করে। রিপোর্টে দেখা যায় অ্যাঞ্জেলের মাথায় আঘাত লেগেছিল এবং ডাক্তার সেলিম রহমান তার অপারেশন করেছিলেন। কিন্তু একটি থার্ড সার্জন কেন একটি গুরুতর অপারেশন করবেন? এই প্রশ্ন বাদ্রার মনে সন্দেহের জন্ম দেয়। বাদ্রা সিদ্ধান্ত নেয় অ্যাঞ্জেলের লাশ আবার পরীক্ষা করতে হবে। কিন্তু যখন তারা কবর খোলার জন্য যাচ্ছিল, তখন প্রতিমধ্যে ফাদারকে কেউ ছুরি মেরে আহত করে। ঘটনাটি দেখে বাদরা বুঝতে পারে কেউ অ্যাঞ্জেলের লাশ আবার পরীক্ষা করতে দিতে চায় না। তারা দ্রুত অ্যাঞ্জেলের কবরস্থানে পৌঁছায় এবং দেখতে পায় কেউ লাশটি সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। বিশাল অপরাধীদের ধরে ফেলে এবং পরের দিন সকালে কবর খোঁড়ার কাজ শুরু হয়। অ্যাঞ্জেলের লাশ বের করার পর দেখা যায় এটি অক্ষত অবস্থায় আছে। বাদরা এটি ব্যাখ্যা করে, কিছু লাশ আলো বাতাসের সংস্পর্শে না আসার কারণে অনেক বছর অক্ষত থাকে। পোস্টমর্টেমের সময় একটি চমকপ্রদ তথ্য উঠে আসে। অ্যাঞ্জেলের আগে কখনোই পোস্টমর্টেম হয়নি এবং জেসি হাসপাতালের রিপোর্টটি সম্পূর্ণ মিথ্যে ছিল। আরও অবাক করা বিষয় হলো অ্যাঞ্জেলের শরীর থেকে হাড়টি নেই। বাদরা নিশ্চিত হয় অ্যাঞ্জেলের সঙ্গে বড় কোনো অন্যায় হয়েছে। হয়তো ইচ্ছাকৃতভাবে তার হাড়টি জেসি হাসপাতালেই সরিয়ে নেওয়া হয়েছিল। বাদরা সিদ্ধান্ত নেয় বিষয়টি গোপন রাখতে হবে এবং আরও তথ্য সংগ্রহের জন্য জেসি হাসপাতালের রিপোর্ট পুনরায় পরীক্ষা করার পরিকল্পনা করে। গল্পটি ক্রমশ আরও জটিল এবং রোমাঞ্চকর হয়ে উঠছে এবং এতে নতুন চরিত্র এবং তথ্য যোগ হচ্ছে, যা কাহিনীর রহস্য বাড়িয়ে তুলছে। আমরা দেখতে পাই বাদ্রা এবং বিশাল ডাক্তার এভেলের বাড়িতে পৌঁছায়। সেখানে তারা জেসি হাসপাতালের অঙ্গ প্রত্যঙ্গ পাচারের রহস্য সম্পর্কে জানতে পারে। এবেলের হঠাৎ মৃত্যু এবং ঘরে কাউকে লুকিয়ে থাকার ঘটনায় কেসটি আরও জটিল হয়ে ওঠে। এর মধ্যে ভিকি এবং মনির কাছ থেকে নতুন তথ্য উঠে আসে। অ্যাঞ্জেলের দুর্ঘটনার ঘটনা এবং তারপরে তাকে জেসি হাসপাতালের অ্যাম্বুলেন্সে তোলার দৃশ্য ভিকির জন্য স্মৃতিতে স্পষ্ট হয়ে ওঠে। মনির বক্তব্য এবং তার বন্ধুর মৃত্যুর ঘটনাও গল্পে নতুন মোড় যোগ করে। পোস্টমর্টেম রিপোর্টে অ্যাঞ্জেলের দেহ থেকে হাড় সরানোর প্রমাণ মেলে, যা ভিকি আগেই জানত। এটি বিশাল এবং বাদ্রার সন্দেহকে আরও বাড়িয়ে তোলে। ফাদারের রহস্যময় ভূমিকা এবং ভিকিকে নির্দেশ দেওয়ার ঘটনাগুলি স্পষ্ট করে যে ফাদার কেসের গভীরে জড়িয়ে আছেন। গল্পের চূড়ান্ত অংশে কালী নামে এক ব্যক্তি রিভিল হয়। কালী, যিনি মর্গের সঙ্গে যুক্ত এবং ভিকির জন্য খুনের কাজ করেছিলেন, তার অতীত ফ্ল্যাশব্যাকের মাধ্যমে প্রকাশ পায়। কালীর মেয়ে প্রিয়া একজন নার্স, অ্যাঞ্জেলের অপারেশনের সময় হাসপাতালের অভ্যন্তরে ছিলেন। ডাক্তার সেলিম রহমানের নিষ্ঠুরতা প্রকাশ পায়, যিনি অ্যাঞ্জেলার বাঁচার সুযোগ থাকা সত্ত্বেও কোনো চেষ্টাই করেননি। এর বদলে অ্যাঞ্জেলার পেট থেকে তার সন্তানটি বের করে তাকে ডাস্টবিনে ফেলে দিতে বলেন। এই মর্মান্তিক ঘটনার পেছনে থাকা ষড়যন্ত্র, প্রতিশোধের পটভূমি এবং ফাদারের রহস্যময় পরিকল্পনা সব মিলিয়ে গল্পটি একটি চূড়ান্ত মোড়ে পৌঁছায়। গল্পের বাকি অংশে এই কেস সমাধান এবং প্রতিশোধের সমাপ্তি আরও অনেক উত্তেজনা এবং রহস্য নিয়ে আসবে। প্রিয়া যখন বাচ্চাটাকে ফেলে দিতে যাচ্ছিল, তখন সে খেয়াল করে বাচ্চাটা তখনও বেঁচে ছিল। বিষয়টা দেখে সে লুকিয়ে বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসে। কিছুদিন পরে কালী বাচ্চাটাকে নিয়ে চার্চের ফাদারের কাছে যায়। ফাদার পুরো কাহিনী শোনার পর ঠিক করেন অ্যাঞ্জেলের মৃত্যুর বদলা নেবেন। এমন অন্যায় তিনি কিছুতেই মেনে নিতে পারেননি। ফাদার, প্রিয়া আর কালী ঠিক করেন তারা অ্যাঞ্জেল আর ভিকির জন্য ন্যায় বিচার আনবে। এরপর কালী একে একে খুনগুলো করতে শুরু করে।
তবে জেলের ভিতরে থাকা বিকি জানেই না যে কালি ওর বদলে খুনগুলো করছে। পরের দিন বিশাল আর বাদরা ঘোষণা দেয় ২৬ জুলাই, যেদিন অ্যাঞ্জেল মারা গিয়েছিল, যাদের হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছে তাদের পুলিশ স্টেশনে আসতে হবে, কারণ বাদরার ধারণা অ্যাঞ্জেলের হার্ট এখন অন্য কারো দেহে আছে, আর সেই মানুষটাই হতে পারে ভিকির পরের টার্গেট। এদিকে ফাদার আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে মারা যান। অন্যদিকে বিশালকে ট্রান্সফার করার খবর আসে। সেখানে গিয়ে সে দেখে সবকিছুর মূলে আছে সেলিম রহমানের বাবা আলী রহমান। বিশাল নিশ্চিত হয় যে আলী রহমানই দলের পান্ডা এবং অ্যাঞ্জেলার হার 2 কোটি টাকায় বিক্রি করেছিল। বিশাল বুঝতে পারে কিলার আসলে ন্যায় বিচারের জন্য কাজ করছে। একদিন বিকি জেলে বসে আরেকটা ছবি আঁকে। ছবিটা ছিল জেসি হাসপাতালের মালিক আলী রহমানের। এতে বিশালের ধারণা আরো শক্ত হয়। এরপর দেখা যায় কালী আলী রহমানকে কিডন্যাপ করে তার আস্তানায় নিয়ে যায়। সেখানেই ঘটে গল্পের সবচেয়ে বড় টুইস্ট। অন্ধকার থেকে বেরিয়ে আসে বাদরা। আসলে বাদরাই এতদিন কালীকে দিয়ে এই খুনগুলো করাচ্ছিল। বাদরা একসময় অ্যাঞ্জেলকে চিনত। তারা বাসে করে যাওয়ার সময় পরিচিত হয়। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন অ্যাঞ্জেল বাদরাকে একটি লকেট দেখায়, যার এক পাশে তার আর ভিকির ছবি ছিল, আর অন্য পাশ ছিল তার মেয়ের জন্য। বাদরা যখন জানতে পারে অ্যাঞ্জেল মারা গেছে, তখন সে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। বাদরা, কালী আর ফাদার মিলে একটি প্ল্যান করে। প্রিয়াকে জেসি হাসপাতালের কম্পিউটার থেকে ডেটা চুরি করতে পাঠানো হয়, কিন্তু প্রিয়া ধরা পড়ে যায়। সেলিম রহমান প্রিয়ার ওপর অ্যাসিড হামলা করে। প্রিয়া মারা যাওয়ার পর বাদরা প্রতিশোধ নিতে আরো শক্ত হয়। এরপর বাদরা আর কালী মিলে আলী রহমানকে শাস্তি দেয়। একে একে তারা অপরাধীদের নির্মমভাবে শেষ করে। গল্পের শেষে দেখা যায় ভিকি জেল থেকে বের হয়ে তার মেয়ে দিয়ার মাধ্যমে একটু সুখ খুঁজে পায়। শেষ দৃশ্যে বাদরা তার ছাত্রদের একটি দেহের অঙ্গ নিয়ে পড়াচ্ছিল। সেই অঙ্গগুলো আসলে ছিল আলী রহমানের। এভাবেই মুভির গল্প শেষ হয়।